টাকা ছাপানোর পর হাজার হাজার কোটি টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে কিভাবে যায় জানেন? হাজার হাজার কোটি টাকা যায় এক বিশেষ গাড়ির মাধ্যমে। প্রতি বছর বাংলাদেশ সরকার কয়েক হাজার কোটি টাকা ছাপায়। এই টাকাগুলো বাংলাদেশের টাকশাল থেকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে পাঠানো হয়। বিশেষ করে কোভিড প্যান্ডামিকের পর থেকে মানুষ তাদের জমানো টাকা তুলতে শুরু করেছে। এর ফলে টাকার চাপ বেড়ে যায়, যার ফলে টাকা ছাপানোর পরিমাণ আরও বেড়ে যায়। এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে এতগুলো টাকা পরিবহন করাটা সব থেকে ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং। ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়িতে ডাকাতের অভিযোগ পাওয়া গেছে। অস্ত্রের মুখে 11,25,00,000 টাকা লুটের অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে সাধারণত এই টাকা পাঠানো হয় বিশেষ সিকিউরিটি করা গাড়ির মাধ্যমে। আপনি হয়তো রাস্তাঘাটে এমন ধরনের গাড়ি দেখে থাকবেন। এই গাড়িগুলোর প্রতিটি ক্লাস এবং দরজা পার্মানেন্টলি বন্ধ থাকে। মূলত এই গাড়ির মাধ্যমে টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় পারাপার করা হয়। এই গাড়িগুলো কোনো ব্যাংকের নয়। এই গাড়িগুলো মূলত বিভিন্ন কোম্পানি বাইরের দেশ থেকে তৈরি করে আনে। পরবর্তীতে ব্যাংকগুলো সেই কোম্পানির সাথে টাকা পরিবহনের চুক্তি করে। তবে এই গাড়িগুলোকে দেখতে সাধারণ মনে হলেও এর অত্যাধুনিক কিছু ফিচার্স রয়েছে। এগুলো হয়তো গাড়ির বাইরে থেকে দেখে বোঝা যায় না। এই গাড়ির সাথে একদল উচ্চ প্রশিক্ষিত সিকিউরিটি কর্মীরা থাকে। প্রাথমিক পর্যায়ে নিরাপত্তার জন্য তাদের কাছে শটগান এবং অল্প সংখ্যক নিরাপত্তা সরঞ্জাম থাকে। তা সত্ত্বেও এই গাড়িগুলো চুরি করা প্রায় অসম্ভব। এই গাড়ির সাথে জিপিএস ট্র্যাকার সবসময় লাগানো থাকে এবং কোথায় লাগানো আছে কেউ জানে না। কোম্পানির লোকজন গাড়িটির ওপরে সবসময় নজর রাখে। এই গাড়ির জানালাগুলো বুলেট প্রুফ হয়ে থাকে। তাছাড়া গাড়িগুলোর মেন বডি 6 ইঞ্চি পুরু ইস্পাত দিয়ে তৈরি করা হয়েছে। গাড়িটি এমনভাবে তৈরি করা হয়েছে যে গাড়িটি ছোটোখাটো বিস্ফোরণও সহ্য করতে পারবে। এই গাড়ির আরও অনেক ফিচার্স রয়েছে। যদি কখনো এই গাড়ি আক্রমণের শিকার হয় তবে নিরাপত্তা কর্মীরা গাড়ির পেছনের অংশে থাকা বিশেষ কেবিনে নিজেদেরকে বন্ধ করে রাখেন। এই কেবিনটি ভেতর থেকে খোলা ছাড়া কোনো উপায় নেই। বাইরে থেকে এই কেবিনটিকে খুলতে পারবে না। শত চেষ্টা করার পরও অপরাধীরা সেই কেবিন খুলতে পারবে না। গাড়িগুলোর সামনে পেছনে একাধিক ক্যামেরা লাগানো থাকে। ড্রাইভার তার সিটে বসে গাড়ির চতুর্দিকে খেয়াল রাখতে পারেন। এই গাড়িগুলো উচ্চ গতি সম্পন্ন। জরুরি প্রয়োজনে এটির সর্বোচ্চ গতি হতে পারে 120 কিলোমিটার প্রতি ঘন্টা। গাড়িটিতে রয়েছে জরুরি অ্যালার্ম বাটন। এটি প্রেস করার সাথে সাথেই কোম্পানির হেডকোয়ার্টারে সাহায্যের জন্য বার্তা চলে যাবে। গাড়িটি কোথায় আছে সেই লোকেশন পৌঁছে যাবে। তাছাড়া গাড়িটিতে রয়েছে অ্যান্টি ব্রেকিং সিস্টেম, অর্থাৎ গাড়িটি তার সর্বোচ্চ গতিতে চলা অবস্থায় হঠাৎ করে ব্রেক করলে উল্টে যাবে না। গাড়িতে থাকা প্রতিটি টায়ার বুলেট প্রুফ। যদি কোনো কারণে টায়ার লিকও হয়ে যায় তবে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। গাড়িটি এই অবস্থাতেও চলতে সক্ষম। এত সব সিকিউরিটি থাকার পরও বাংলাদেশে এই নিয়ে মোট 3 বার ক্যাশ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। যদিও অপরাধীরা এই ক্যাশ ভ্যান চুরি করে খুব বেশি একটি লাভ করতে পারেনি, কারণ তারা ভেতরের ভল্ট খোলার আগেই পুলিশ তাদের ধরে ফেলেছিল। প্রতিবারে এই ক্যাশ ভ্যান 15 থেকে 20 কোটি টাকা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে এর থেকেও বেশি টাকা হয়ে থাকে। তবে যেগুলো সরকারি গাড়ি থাকে সেই সকল গাড়ির সাথে একটি পুলিশি পাহারাই গাড়ি থাকে। তবে বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যায় না, তাই তাদেরকে বিভিন্ন কোম্পানির সহায়তা নিতে হয়। এই ক্যাশ ভ্যানগুলো অনেক ব্যয়বহুল হয়ে থাকে এবং এগুলো আমাদের দেশে তৈরি হয় না। এই গাড়িগুলো আমেরিকা, জাপান এবং রাশিয়াতে প্রস্তুত করা হয়ে থাকে। এই এক একটি ক্যাশ ভ্যানের দাম পড়ে 10 থেকে 12 কোটি টাকা। টাকা পরিবহনের জন্য এই সকল কোম্পানিগুলোকে মোটা অঙ্কের টাকা দিতে হয়। এই সকল ক্যাশ ভ্যানের সার্ভিস চালু হয়েছে 5 থেকে 7 বছর আগে। এর আগে ব্যাংকগুলো টাকা পরিবহন করত সাধারণ পরিবহনে। এই সাধারণ গাড়িগুলোর সাথে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকতো। তবে এতে টাকা ডাকাতি করার ঘটনা বেশ অনেকবার ঘটেছে। আমাদের দেশের ক্যাশ ভ্যান সার্ভিস ততটা উন্নত না হলেও উন্নত দেশগুলোতে এই ক্যাশ ভ্যান ব্যবহার করা হয়ে থাকে এবং তাদের ক্যাশ ভ্যানগুলো আরও অনেক উন্নত। এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে সময় মতো টাকা পরিবহন করাটা সব থেকে গুরুত্বপূর্ণ। তবে এই ক্যাশ ভ্যানগুলো কখন কোন রুট দিয়ে চলাচল করে তা আগে থেকে কাউকে জানানো হয় না। এই কাজটি করা হয় মূলত নিরাপত্তার স্বার্থে। ক্যাশ ভ্যানগুলোর কাজ শেষ হয়ে গেলে সেগুলো কড়া নিরাপত্তার ভেতরে রাখা হয়। আর এইভাবেই আপনার আমার কষ্টে গোছানো টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে পারাপার হয়ে থাকে। বন্ধুরা, আপনারা টাকা পারাপার তো দেখতে পেলেন, কিন্তু এই টাকা আসলে কিভাবে তৈরি হয়? চলুন টাকশালে কিভাবে টাকা তৈরি হয় এক নজরে দেখে আসি। বাংলাদেশে যে টাকা ছাপানো হয়ে থাকে সেই কাগজগুলো আনা হয়ে থাকে সুইজারল্যান্ড থেকে। বর্তমান বিশ্বে প্রায় 200টি দেশ রয়েছে।
কিন্তু 200টি দেশে টাকা ছাপানোর মেশিন নেই। পৃথিবীতে কেবল 65টি টাকা ছাপানোর কারখানা রয়েছে এবং এর মধ্যে বাংলাদেশে একটি টাকা ছাপানোর কারখানা রয়েছে যাকে বাংলাদেশের টাকশাল বলা হয়। এটি বাংলাদেশের গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের টাকা ছাপানো এই কারখানার নাম হচ্ছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন। এই প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি কর্মচারী এবং কর্মকর্তাকে কঠোর নিয়মকানুন মেনে চলতে হয়। তো ফ্যাক্টরিতে এই টাকা তৈরি করার জন্য সর্বপ্রথম বিদেশ থেকে এর কাগজ এবং তুলা নিয়ে আসা হয়। এরপর এগুলোকে একটি মেশিনের মধ্যে দেওয়া হয়। তারপর মেশিন কাগজগুলোকে নরম করে দেয়। তারপর কাগজগুলো একটি ড্রামের মধ্যে দেওয়া হয় যেখানে কাগজের সাথে পানি মেশানো হয়। এরপর এটিকে ভালোমতো মিক্স করা হয়। ভালোমতো মিক্স হয়ে গেলে এর থেকে সম্পূর্ণ পানি বের করে নেওয়া হয় এবং এগুলোকে শুকনা করে ফেলা হয়। তারপর এটিকে একটি মেশিনের মধ্যে দেওয়া হয়। মিশ্রণগুলো যখন এই মেশিনের মধ্যে দেওয়া হয় তখন মেশিনটি চাপ প্রয়োগ করে এটিকে কাগজে রূপান্তর করে দেয়। আমরা প্রত্যেকটি দেশের টাকাতে সেই দেশের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন লোগো দেখে থাকি। সর্বপ্রথম এই ছবির লোগো টাকাতে বসানো হয়। তারপর বিভিন্ন মেশিন ব্যবহার করে এই টাকাগুলোর উপরে ওয়াটারমার্ক বসানো হয় আর এভাবে কাগজের বড় একটি রোল তৈরি হয় যা দিয়ে টাকা তৈরি করা হয়ে থাকে। তবে এর জন্য আরও কিছু ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে এই কাগজগুলোকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় এবং মেশিনের মাধ্যমে দেখা হয় যে এর মধ্যে ভুল ত্রুটি আছে কিনা। যদি কাগজগুলোর মধ্যে কোনো ভুল পাওয়া যায় তাহলে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। যদি সবকিছু ঠিক থাকে তাহলে এগুলোকে পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয়। এরপর এই বিশাল বান্ডিলটিকে 3 ভাগে ভাগ করা হয়। ধারালো ব্লেডের মাধ্যমে এই রোলকে কেটে ফেলা হয় এবং এগুলোর মধ্যে হলমার্ক বসানো হয়। প্রত্যেকটি টাকার মধ্যে এই হলোগ্রাম দেখা যায়। তারপর কাগজের গুণগত মান সহ সবকিছু ঠিক আছে কিনা তা মেশিনের সাহায্যে পরীক্ষা করে নেওয়া হয়। এরপর এগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় এবং সামনের দিকে একটি মেশিন এগুলোকে টুকরা করে কেটে ফেলে। তারপর এই কাগজগুলোকে প্রিন্টিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এখানে থাকা ওয়ার্কার কাগজগুলিকে প্রিন্টারের মধ্যে দিয়ে দেয়। কাগজগুলো সামনে যাওয়ার পর এগুলো 3 ধাপ অতিক্রম করে। প্রথমে আসে অফসেট প্রিন্টিং। এখানে বিভিন্ন ধরনের নোটের জন্য বিভিন্ন রং ব্যবহার করা হয়। তারপর কোয়ালিটি ইন্সপেক্টর এই রং ভালো মতো পরীক্ষা করে দেখে। এই নোটের রং পুরোপুরি ঠিক হতে হবে, বেশি হালকা হওয়া যাবে না, আবার বেশি গাঢ় হওয়া যাবে না। তারপর নোটগুলোকে স্ক্রিপ্ট প্রিন্টিংয়ে পাঠিয়ে দেওয়া হয়। নোটের উপরে কত টাকা লেখা হবে তা এই মেশিনটি ঠিক করে দেয়। 200 টাকার নোট হলে 200 লিখে দেয় এবং 100 টাকার নোট হলে 100 লিখে দেয়। এর পরবর্তী প্রসেস হচ্ছে ইনট্যাগলিও প্রিন্টিং। নোটের উপরে আপনি হাত দিলে এই নোটের উপর কি লেখা আছে তা আপনি বুঝতে পারবেন। এই প্রসেসটি এখানেই সম্পূর্ণ করা হয়। প্রিন্টিংয়ের সকল প্রসেস শেষ হওয়ার পর এগুলিকে কাটিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে কাগজগুলিকে সঠিক মাপে কাটা হয়ে থাকে। টাকাগুলো যখন সঠিক মাপে কাটা হয়ে যায় তখন বড় বড় কন্টেনারে লোড করে এগুলিকে ক্যাশ ভ্যানের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়। আর যে নোটগুলি এই প্রসেসে নষ্ট হয়ে যায় সেগুলিকে বিআই সিস্টেমে পাঠিয়ে দেওয়া হয়। তারপর কিছু প্রসেস অনুসরণ করে এগুলিকে আবার নোটে রূপান্তর করা হয়। ক্যাশ ভ্যানের মাধ্যমে টাকা ব্যাংকে কিভাবে নিয়ে যাওয়া হয় তা তো আপনারা দেখতে পেলেন। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।